12 ঘন্টার শিফট শেষ করে বাড়ি ফিরে এক নার্স দেখতে পেলেন স্বামী তার আপন বোনের সাথে ঘুমিয়ে আছে, আর তার 5 বছরের ছেলেটি রান্নাঘরের ঠান্ডা মেঝেতে ভয়ে কাঁপছে। আম্মু, তুমি এসেছো। এই একটি কথায় বাড়িটির মিথ্যে মর্যাদার মুখোশ এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। ভোর 6টা 7 মিনিটে অনন্যা যখন হাসপাতাল থেকে ফিরল, সে দেখতে পেল তার স্বামী গেস্টরুমে তার ছোট বোনের সাথে ঘুমিয়ে আছে। অন্যদিকে তার 5 বছরের ছেলে আরব একা একা রান্নাঘরের কনকনে ঠান্ডা মেঝেতে শুয়ে নিজের নীল রঙের হাতি খেলনাটি বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। সেটি ছিল ঢাকার এক হাড় কাঁপানো শীতের সকাল। বাইরে কুয়াশা এতটাই ঘন ছিল যে লেনির শেষ মাথার কৃষ্ণচূড়া গাছটির অবয়বও সেই ধোঁয়াশায় মিলিয়ে গিয়েছিল। অনন্যা মেইন দরজার চাবিটা ঘোরালো। তার আঙ্গুলগুলো ঠান্ডায় অবশ হয়ে আছিল। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 12 ঘন্টার একটি দীর্ঘ ডিউটি শেষ করে সবেমাত্র ফিরেছে। নার্সের সাদা ইউনিফর্ম থেকে তখনও ওষুধের হালকা গন্ধ আসছিল। চোখের নিচে জমেছিল কালচে ক্লান্তির ছাপ, আর পা দুটো যন্ত্রণায় এতটা ভারী লাগছিল যে কেউ হাড়ের ভেতর সীসা ঢেলে দিয়েছে। প্রথম যে জিনিসটি আমার চোখে পড়ল সেটি হলো বারান্দার আলো। আসিফ সবসময় এই আলোটি জ্বালিয়ে রাখত। বিয়ের শুরুর দিনগুলোতে সে বলতো, তুমি যতক্ষণ না ফেরো বাড়িটা তোমার জন্য অপেক্ষা করে। কোনো কোনো দিন সে কিচেনের টেবিলে ফ্লাক্সে গরম আদা চা রেখে দিত, কোনোদিন আবার ক্যাসারোলে গরম পরোটা। সেই ছোট ছোট ভালোবাসার বহিঃপ্রকাশগুলো একসময় অনন্যাকে এক পরম নিরাপত্তার অনুভূতি দিত। কিন্তু আজ সকালে পুরো বাড়িটি অন্ধকারে ডুবেছিল। দরজা খুলতেই মদের তীব্র গন্ধ আর বাসি বিরিয়ানির গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। বসার ঘর জুড়ে প্লাস্টিকের কাপ ছড়ানো ছিটানো। সোফার ওপর পড়ে আছে একটা ওড়না যা তার নিজের নয়। সেন্টারের টেবিলটার উপর রাখা একটা অর্ধেক খালি মদের বোতল, চিপসের প্যাকেট আর ভাঙ্গা একটা গ্লাস। বাড়িটাকে দেখে মনে হচ্ছিল কে যেন ওর সমস্ত সম্মানকে পায়ের নিচে পিষে দিয়ে গেছে। ঠিক তখনই দরজার কাছে একজোড়া স্যান্ডেল তার নজরে এলো। চকমকে হিলওয়ালা স্যান্ডেল। ওগুলো নোভার, তার ছোট বোন, যাকে সে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতোই করে বড় করেছে। বাবা মারা যাওয়ার পর আর মা যখন মাসের পর মাস স্তব্ধ হয়ে বসে থাকতো, তখন ওই অনন্যায় নোভার স্কুলের ব্যাগ গুছিয়ে দিত, পড়াশোনার খরচ দিত, ঈদে নতুন জামা কাপড় কিনে দিত। নোভা সবসময় একটু দায়িত্বজ্ঞানহীন, জেদি আর আবেগপ্রবণ ছিল, কিন্তু অনন্যা তাকে কখনো নিজের জন্য হুমকি মনে করেনি। আসিফ, অনন্যার নিচু গলায় ডাকল। কোনো সাড়া নেই। তার হার্ট বা বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সোজা দৌড়ে গেল আরবের ঘরের দিকে। তার 5 বছরের ছেলেটি সবসময় তার ছোট নীল হাতি খেলনাকে জড়িয়ে ধরে ঘুমায়, কিন্তু বিছানাটা ফাঁকা ছিল, মশারিটা তোলা, আর কম্বলটা সুন্দর করে ভাঁজ করা, যেন সন্ধ্যার পর থেকে ওটাই কেউ হাতি দেয়নি। তার দম যেন আটকে আসছিল। সে ছুটে গেল রান্নাঘরের দিকে, আর সেখানেই সে আরবকে দেখতে পেল। ডাইনিং টেবিলের নিচে সে গুটিসুটি মেরে শুয়ে আছে। গায়ে তার নীল ডাইনোসর আঁকা টি শার্ট, খালি পা দুটো পড়ে আছে রান্নাঘরের ঠান্ডা টাইলসের ওপর। তার নাকটা ঠান্ডায় লাল হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সেই খেলনা হাতি পুতুলটাকে এমনভাবে আঁকড়ে ধরে আছে যেন ওটাই তাকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার একমাত্র অবলম্বন। তার গাল দুটো বরফের মতো ঠান্ডা হয়েছিল। অনন্যার হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। আরব, তার গলা বুঝে এলো। শিশুটি আস্তে আস্তে চোখ মেলল। আম্মু, তুমি এসেছো। এই কটা শব্দ অনন্যার বুকের ভেতরের সব কিছুকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিল। হ্যাঁ আমার বাবা, আম্মু চলে এসেছে। সে তাকে কোলে তুলে নিল। ছেলেটির ওজন খুব একটা কম নয়, তাও সেই মুহূর্তে তাকে একটি আহত পাখির মতো মনে হচ্ছিল। সে তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের হাতের তালু দিয়ে তার হাত দুটোকে ওম দিল, কপালে চুমু খেলো। আদো ঘুমে আরও ফিসফিস করে বলল, পাপা বলল রান্নাঘরে ঘুমাতে, কোনো শব্দ না করতে। অনন্যার রক্ত যেন জমে বরফ হয়ে গেল। সে আরবকে তার কোলে নিয়ে গেল, কম্বল দিয়ে ভালো করে জড়িয়ে দিল, রুমের হিটারটা চালিয়ে দিল এবং খেলনাটা তার পাশেই রাখল। তার চোখ জলে ভরে উঠছিল। সে জানত সে যদি এখন ভেঙে পড়ে তবে এই বাড়ির দেয়ালগুলো যেন ভেঙে চুরমার হয়ে যাবে। সে যখন ঘর থেকে বের হলো, গেস্টরুমের দরজার নিচ থেকে একটা আবছা হলুদ আলো উপসে পড়তে লাগলো। সে দরজাটা খুলল। বিছানায় আসিফ ঘুমাচ্ছিল, তার পাশে শুয়ে নোভা। দুজনের গায়ে পোশাক ছিল, কিন্তু বিছানার চাদরটা ছিল এলোমেলো।
টেবিলের উপর দুটো গ্লাস, লিপস্টিকের দাগ লাগা, আর চেয়ার থেকে খসে পড়া নোভার ওড়না। আসিফের শার্টের বোতাম খোলা ছিল, নোভার চুল ছিল আলুথালু। তাদের মুখে কোনো ক্লান্তির ঘুম ছিল না, ছিল কেবল এক চরম বেপরোয়া ভাব। আর মাত্র কয়েক কদম দূরে তার নিজের সন্তান একাকী এক ঠান্ডা মেঝেতে কাঁপতে কাঁপতে সারা রাত কাটিয়েছে। অনন্যার ইচ্ছে করছিল চিৎকার করতে। সে নোভাকে ঝাঁকিয়ে তুলে ঘুম থেকে জাগাতে চেয়েছিল। আসিফকে বোঝাতে চেয়েছিল যে তার সন্তান সারা রাত একাকী কি নিদারুণ কষ্ট সহ্য করেছে। কিন্তু সে নীরব রইল। সে তার ফোনটা বের করলো। প্রথমে আসিফ আর নোভার একটা ছবি তুলল, মদের বোতল সহ। তারপর পুরো ঘরটার। সবশেষে রান্নাঘরের মেঝেতে পড়ে থাকা ছোট কম্বলটার ছবি নিল। এরপর সে আরবের স্কুলের ব্যাগটা নিয়ে কিছু জামাকাপড় গুছিয়ে নিল। তার ফাইল ক্যাবিনেটটা খুলে এবং সেখান থেকে একটা নীল ডায়েরি বের করলো, যেখানে সে গত 4 মাস ধরে আসিফের কিছু সন্দেহজনক ব্যাংক লেনদেনের হিসাব লিখে রাখছিল। কারণ এটি প্রথম আঘাত ছিল না, তবে এবারই প্রথম সেই আঘাত তার সন্তানের গায়ে এসে লেগেছে। ভোর 6:42 সে আরবকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনের দরজাটা আলতো করে বন্ধ হয়ে গেল। ভেতরে আসিফ আর নোভা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের গলিটা পেরিয়ে যখন অনন্যা মেইন রোডে এসে দাঁড়ালো, তখন ভোরের কুয়াশা আরো ঘন হয়েছে। রিকশাওয়ালারা হুড তুলে দিয়ে চাদর মুড়ি দিয়ে বসে আছে। কোলে আরবকে শক্ত করে চেপে ধরে একটা রিকশায় চেপে বসলো অনন্যা। শীতের কনকনে হাওয়া এসে তার মুখে লাগছিল, কিন্তু তার শরীর জুড়ে তখন এক তীব্র প্রতিশোধের আগুন জ্বলছে। সে কাঁদেনি, কাঁদতে গেলেই চোখ ঝাপসা হয়ে যাবে। আর এই মুহূর্তে তার লক্ষ্য স্থির রাখাটা সবচেয়ে বেশি জরুরি। রিকশা এসে থামলো ধানমন্ডির একটা ফ্ল্যাট বাড়ির সামনে। এটা অনন্যার বান্ধবী রূপার বাসা। রূপা পেশায় একজন আইনজীবী। অসময়ে অনন্যাকে দরজায় দেখে রূপা কিছুটা চমকে গেলেও আরবের অবস্থা এবং অনন্যার হাতের ব্যাগ দেখে পরিস্থিতি বুঝতে তার সময় লাগলো না। আরবকে গরম দুধ খাইয়ে বিছানায় শুয়ে দেওয়ার পর ড্রয়িং রুমে বসে অনন্যা তার ফোনের লকটা খুলল। রূপা, আমি কোনো কান্নাকাটি করতে আসিনি, আমি শুধু জাস্ট এদের ধ্বংস দেখতে চাই। অনন্যার কণ্ঠস্বর এতটাই শান্ত আর শীতল ছিল যে রূপা নিজেও কিছুটা শিউরে উঠল। অনন্যা ফোনের গ্যালারি অন করে আসিফ আর নোভার সে আপত্তিকর ছবি, ভিডিও এবং রান্নাঘরের মেঝেতে আরবের পড়ে থাকা প্রমাণসহ দেখালো। এরপর ব্যাগ থেকে বের করলো সেই নীল ডায়েরিটা। ডায়েরির পাতায় পাতায় আসিফের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে নোভার ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো লাখ লাখ টাকার ট্রানজেকশন স্লিপ আঠা দিয়ে লাগানো। গত 4 মাস ধরে আসিফ ব্যবসার মন্দার অজুহাত দেখিয়ে অনন্যার জমানো টাকা নোভার পেছনে ওড়াচ্ছিল। সব দেখে রূপার চোখে দৃষ্টি শক্ত হয়ে উঠল। সে ডায়েরিটা বন্ধ করে বলল, অনন্যা, তুই নার্স হতে পারিস, কিন্তু আজ তুই একজন মা। আসিফ আর নোভা ভেবেছে তুই নরম স্বভাবের মেয়ে, লোক লজ্জার ভয়ে সব মুখ বুজে সহ্য করবি। ওরা জানতো না যে তুই ওদের ফাঁদে ফেলার সব প্রমাণ আগেই গুছিয়ে রেখেছিস। তুই ঠিক সময়ে ঠিক কাজটাই করেছিস। আর তোর বোনও কেমন শয়তান মার্কা চরিত্র নিয়ে কেমনে এত ভালো সেজে থাকে। এদিকে সকাল 8:15। মোহাম্মদপুরের সে ফ্ল্যাট বাড়িতে তখন কেবল আসিফের ঘুম ভেঙেছে। মাথাটা মদের ঘোরে দপদপ করছে। বিছানায় হাতড়ে অনন্যাকে না পেয়ে সে উঠে বসল। পাশে নোভা তখনও অঘরে ঘুমাচ্ছে। আসিফ চোখ রাঙ্গাতে রঙ্গাতে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই পুরো ঘরের ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ দেখে তার নেশা এক মুহূর্তে কেটে গেল। টেবিলের উপর মদের বোতল, নোভার ওড়না সব যেমন ছিল তেমনই আছে, কিন্তু পুরো বাড়ি খা খা করছে। অনন্যা, আরব। আসিফ গলা চড়িয়ে তাকালো, কোনো সাড়া নেই। আসিফ রান্নাঘরের দিকে যেতেই দেখল ডাইনিং টেবিলের নিচে আরবের সেই নীল হাতি খেলনা গাজ্জু একা পড়ে আছে। কেমন যেন একটা অশুভ নীরবতা পুরো বাড়িটাকে গিলে খাচ্ছে। ঠিক তখনই আসিফের ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে অনন্যার নাম ভেসে উঠতেই আসিফ কিছুটা বিরক্ত হয়ে রিসিভ করলো। হ্যালো অনন্যা, তুমি কোথায়? আর আরব কই? সকাল সকাল ঘরদোর এই অবস্থা করে তোমরা কোথায় গেছো? আসিফ ধমকের সুরে বলল। ওপাশ থেকে অনন্যার কোনো রাগ বা কান্নামাখা কণ্ঠ শোনা গেল না, বরং এক অদ্ভুত ধারালো হাসি ভেসে এলো। ঘরদোর আমি নোংরা করিনি আসিফ, ওটা তোমার আর আমার আপন বোনের যৌথ নোংরামির ফসল। আর হ্যাঁ, বারান্দার আলোটা আজ আমি নিজ হাতে নিভিয়ে দিয়ে এসেছি।
কারণ যে ঘরের মর্যাদা তোমরা শেষ করে দিয়েছ সেখানে আলোর আর কোনো প্রয়োজন নেই। আসিফের বুকের ভেতরটা এক মুহূর্তেই হিম হয়ে গেল। সে তোতলামো স্বরে বলল, মানে তুমি কি বলছো এইসব? মানে বুঝতে তোমার খুব বেশি সময় লাগবে না। নোভার ঘুমটা ভাঙাও, তারপর ড্রয়িং রুমের সেন্ট্রাল টিভিটার দিকে তাকাও। তোমাদের জন্য একটা উপহার রেখে এসেছি। বলেই অনন্যা ফোনটা কেটে দিল। আসিফ হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমের টেবিলের দিকে ছুটে গেল। চিপসের প্যাকেটের নিচে একটা সাদা খাম চাপা দেওয়া ছিল, যা সে এতক্ষণ খেয়াল করেনি। কাঁপতে কাঁপতে খামটা খুলতেই আসিফের হাত থেকে কাগজগুলো মেঝেতে পড়ে গেল। সেগুলো সাধারণ কোনো কাগজ ছিল না। আসিফের ব্যাংকিং জালিয়াতি আর প্রতারণার কাগজ। আর তার সাথে ছিল আসিফ ও নোভার সেই ভোরের ঘুমন্ত অবস্থার স্ক্যান করা রঙিন ছবি। ছবির নিচে লাল কালিতে অনন্যার হাতের লেখায় বড় বড় অক্ষরে লেখা, শাস্তির প্রথম পর্ব মাত্র শুরু হলো। ঠিক তখনই আসিফের পেছনে এসে দাঁড়ালো নোভা। আসিফের হাতের ছবিটার দিকে চোখ পড়তেই নোভার ফর্সা মুখটা এক মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তাদের পায়ের তলার মাটি ততক্ষণে সরতে শুরু করেছে। কাগজগুলো মেঝেতে ছড়িয়ে পড়ার পর ড্রয়িং রুমের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে উঠল। নোভা কাঁপতে কাঁপতে মেঝে থেকে ছবিটা তুলে নিল। ছবিতে নিজের আর আসিফের আপত্তিকর চেহারাটা দেখে তার এতক্ষণের চপলতা আর আধুনিকতার দেমাগ এক নিমিষে উবে গেল। আসিফ ভাইয়া, আপু এসব কি লিখেছে? আপু আমাদের ছবি তুলল কিভাবে? নোভার গলার আওয়াজ কাঁপছিল। যে বোনকে সে এতকাল সহজ সরল ভেবে এসেছে, তার এই রূপ সে স্বপ্নেও কল্পনা করেনি। আসিফ কোনো উত্তর দিতে পারল না। তার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমছে। ব্যাংকিং জালিয়াতি আর প্রতারণার আইনি নোটিশটার দিকে তাকিয়ে তার চোখ চড়ক গাছ। অনন্যা যে শুধু তাদের নোংরামির ছবি তুলেছে তাই নয়, আসিফ যে অনন্যার সই জাল করে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা নোভার অ্যাকাউন্টে সরিয়েছে, তার সমস্ত আইনি নথিপত্র রূপার সিলমোহর সহ সেখানে জমা আছে। এর মানে সোজা জেল খাটতে হবে, সব ওই আপদের জন্য। আসিফ রাগে দাঁত কিরমির করে উঠল। আরবকে কাল রাতে ওভাবে কিচেনে না রাখলে অনন্যা হয়তো এভাবে ঘরে ঢুকত না। ও নিশ্চয়ই মাঝরাতে আমাদের দেখে ফেলেছে। নোভা থতমত খেয়ে বলল, এখন কি হবে ভাইয়া? আপু যদি এই ছবি ফেসবুকে দেয়, আমার ফ্রেন্ডরা রিলেটিভসরা দেখলে তো আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। চোপড়াও একদম। আসিফ নোভার উপর চিৎকার করে উঠল। এতদিনের যে নোভাকে সে মাথায় তুলে রেখেছিল, বিপদের মুখে তার ওপরই প্রথম রাগটা গিয়ে পড়ল। তোমার শপিংয়ের শখ মেটাতে গিয়েই তো আমি অনন্যার অ্যাকাউন্ট খালি করেছি। এখন বোঝো ঠেলা। এদিকে ধানমন্ডিতে রূপার ফ্ল্যাটে তখন যুদ্ধের পরবর্তী প্রস্তুতি চলছে। অনন্যা আরবকে গোসল করিয়ে নিজের হাতে খাইয়ে দিয়েছে। এতক্ষণ পর আরবের ফর্সা মুখে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সে ড্রয়িং রুমে রূপার ল্যাপটপে কার্টুন দেখছিল। রূপা একটা ফাইল রেডি করতে করতে অনন্যাকে বলল, অনন্যা, তুই কি সত্যি রেডি তো? আসিফ কিন্তু সহজে ছাড়বে না। ও তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। আর তোর মা, নোভা তো নিশ্চিত তোর মাকে দিয়ে তোকে ফোন করাবে। অনন্যা চায়ের কাপে চুমুক দিয়ে জানালার বাইরে তাকালো। কুয়াশা কেটে গিয়ে রোদ উঠছে, ঠিক যেমন তার মনের কুয়াশাও কেটে গেছে। রূপা, যে বোনকে আমি মায়ের মতো আগলে রাখলাম, সে যখন আমার স্বামীর বিছানায় যায় আর আমার 5 বছরের বাচ্চাকে কনকনে শীতের রান্নাঘরের মেঝেতে ফেলে রাখে, তখনই আমার ভেতরের সব মায়া মরে গেছে। নোভা আমার মাকেও ব্যবহার করবে আমি জানি, কিন্তু এবার আমি কোনো আপোষ করব না। ঠিক তখনই অনন্যার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা লেখা নামটি। অনন্যার রূপার দিকে তাকিয়ে ফোনটা লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে নোভার কান্নাকাটি আর মায়ের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, অনন্যা, তুই নাকি নোভা আর আসিফের নামে কি সব নোংরা রটাচ্ছিস? নোভা কাঁদছে, তুই ঘর থেকে বের হয়ে কার বাসায় উঠেছিস? আসিফ নাকি ব্যবসা করে নোভাকে টাকা ধার দিয়েছিল, সেটা নিয়ে তুই আইনি নোটিশ পাঠিয়েছিস। নিজের আপন বোনের নামে কেউ এমন অপবাদ দেয়? অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মায়ের এই অন্ধ বোনপ্রীতি নতুন কিছু নয়। নোভা ছোট থেকেই কান্নাকাটি করে অনন্যার সব জিনিস কেড়ে নিত, আর মা সবসময় বলতেন, ও ছোট, ওরে দিয়ে দে। আজ নোভা অনন্যার সংসারটাও কেড়ে নিতে চেয়েছে, আর মা এখনও নোভার পক্ষ নিচ্ছেন। অনন্যা শান্ত গলায় বলল, মা, নোভা যে কেঁদে কেঁদে তোমার পা জড়িয়ে ধরেছে,
তাকে একটু জিজ্ঞেস করো তো, কাল রাতে সে কার বিছানায় ঘুমিয়েছে। আর তোমার আদরের জামাই আসিফ আমার 5 বছরের ছেলেকে কাল রাতে বিছানা থেকে নামিয়ে রান্নাঘরের ঠান্ডা টাইলসের ওপর শুয়ে রেখেছিল। তোমার নোভা তখন আসিফের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। ওপাশ থেকে মায়ের কণ্ঠ এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল, যেন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। অনন্যা বলতে থাকলো, আমি কোনো অপবাদ দিইনি মা। নোভা আর আসিফের পাপের সব ছবি আর ভিডিও আমার কাছে আছে। আর আসিফ যে আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা চুরি করেছে তার প্রমাণও আইনজীবীর কাছে জমা পড়েছে। নোভাকে বলো, কাঁদতে হলে যেন ভালো করে কাঁদে, কারণ এই তার কান্নার জল দেখার জন্য আদালত আর পুলিশ অপেক্ষা করছে। কথাটা বলেই অনন্যা ফোনটা কেটে দিল এবং আসিফ ও নোভার নম্বর দুটো ব্লক করে দিল। রূপা ল্যাপটপ থেকে মুখ তুলে বলল, দুর্দান্ত, এবার আমাদের আসল চালটা চালার সময় এসেছে। আসিফ ভেবেছি এটা শুধু একটা আইনি নোটিশ। ও জানে না যে আজ দুপুরেই আমি বাংলাদেশ ব্যাংকের অডিট ব্রাঞ্চে আর ধানমন্ডি থানায় ওর নামে অফিসিয়াল কমপ্লেন ফাইল করছি। আর নোভার ইউনিভার্সিটির গ্রুপেও এই খবর ছড়াতে বেশি সময় লাগবে না। অনন্যা আরবের দিকে তাকালো। আরব তার নীল হাতে গাজ্জুকে কোলে নিয়ে হাসি মুখে কার্টুন দেখছে। অনন্যার ঠোঁটের কোণে এক টুকরো চিলতে হাসি ফুটে উঠল। তবে সেই হাসিটা সুখের ছিল না, ছিল এক চরম প্রতিশোধের তৃপ্তির। দুপুর 2:30। মোহাম্মদপুরের ফ্ল্যাটে দরজায় কলিং বেলটা একটানা বাজতে শুরু করলো। আসিফ আর নোভা তখন ঘরের ভেতর নিজেদের ব্যাগ গোছানোর চেষ্টা করছিল। অনন্যার মায়ের ফোন কাটার পর তারা বুঝতে পেরেছিল যে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে। তারা ভাবছিল কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও পালিয়ে যাবে। কলিং বেলের আওয়াজ শুনে আসিফ বিরক্ত হয়ে দরজা খুলল। কে? দরজা খুলতেই আসিফের বুকের রক্ত যেন শুকিয়ে গেল। দরজার সামনে দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, আর তাদের পেছনে দাঁড়িয়ে এক হাত কোমরে রেখে শান্ত চোখে তাকিয়ে আছে অনন্যা চৌধুরী। আসিফ আহমেদ, আপনার নামে ব্যাংক জালিয়াতি, জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ এবং শিশু নির্যাতনের অভিযোগে ওয়ারেন্ট আছে। আমাদের সাথে থানায় আসতে হবে, পুলিশ অফিসার ঠান্ডা গলায় বললেন। নোভা ভেতর থেকে দৌড়ে এসে অনন্যার পা ধরতে গেল। আপু, প্লিজ আপু, আমায় মাফ করে দাও, আমি ভুল করেছি। আসিফ ভাইয়া আমাকে ফুসলিয়েছে। অনন্যা এক পা পিছিয়ে গেল, যেন নোভার ছোঁয়াতেও তার ঘৃণা লাগছে। সে নোভার দিকে তাকিয়ে অত্যন্ত নিচু কিন্তু ধারালো গলায় বলল, কাল রাতে যখন আরব রান্নাঘরে কাঁদছিল তখন তোর এই বোনত্ব কোথায় ছিল নোভা? আজ তো কি তোর আসিফ ভাই বাঁচাক। পুলিশ আসিফের হাতে হাতকড়া পরাতেই আসিফ চিৎকার করে উঠল, অনন্যা, তুমি এটা ঠিক করছো না। আমি তোমার স্বামী। ছি, এই শব্দটা মুখে আনতেও তোমার লজ্জা হওয়া উচিত। অনন্যা ঘুরে দাঁড়ালো। মোহাম্মদপুরের সে অ্যাপার্টমেন্টের লবিতে তখন প্রতিবেশীরা ভিড় জমিয়েছে। যে আসিফ আর নোভা নিজেদের খুব আভিজাত আর চতুর ভাবত, আজ পুরো এলাকার মানুষের সামনে তাদের মুখ চুন হয়ে গেল। পুলিশ যখন আসিফকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তখন নোভা দরজার চৌকাঠে বসে মাথা ঘুটে কাঁদছিল। কিন্তু অনন্যার চোখে তখন আর কোনো পানি ছিল না। সে লিফটের দিকে পা বাড়ালো। তার জীবন থেকে একটা অন্ধকার অধ্যায় শেষ হয়েছে। এবার আরবকে নিয়ে নতুন এক ভোরের দিকে এগিয়ে যাওয়ার পালা। মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে আসিফকে তখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল। তখন দুপুরের কড়া রোদ চারপাশের কৌতূহলী মানুষের ভিড়ের ওপর এসে পড়েছে। অনন্যা একবারও পিছনে ফিরে তাকায়নি। রূপার গাড়িতে উঠে সে সোজা চলে এসেছিল রূপার ফ্ল্যাটে। মনের ভেতর জমে থাকা দীর্ঘ 4 বছরের একটা দমবন্ধ করা অধ্যায় আজ যেন ধুলোর মতো উড়ে গেছে। তবে অনন্যা জানত লড়াইটা কেবল শুরু হয়েছে। থানায় আসিফকে নিয়ে যাওয়ার পর আসল আইনি যুদ্ধটা শুরু হলো আদালতে। পরদিন সকালে ঢাকা জজ কোর্টের বারান্দায় তিল ধারণের জায়গা ছিল না। রূপা তার আইনজীবীর গাউন গায়ে জড়িয়ে অনন্যার পাশে এসে বসল। অনন্যার কোলে তখন শান্ত হয়ে বসে আছে আরব। কিছুক্ষণ পরে পুলিশের কাঠগড়ায় এসে দাঁড়ালো আসিফ। মাত্র 24 ঘন্টায় তার চেহারার জৌলুস হারিয়ে গেছে। চোখের নিচে কালচে দাগ, দামি শার্টটা দুমড়ে মুচড়ে একাকার। তার ঠিক পেছনে ব্রেঞ্চে বসে ওড়না দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে নোভা। নোভার পাশে বসে আছেন অনন্যার মা, যার চোখে আজ মেয়েরা নয় বরং সমাজের সামনে বংশের মুখ পুরানোর তীব্র গ্লানি। মামলা শুরু হতেই আসিফের আইনজীবী দাঁড়ালেন।
মাননীয় আদালত, আমার মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বিরুদ্ধে ওটা ব্যাংক জালিয়াতি এবং সই নকলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর পারিবারিক সামান্য ভুল বোঝাবুঝিকে এখানে শিশু নির্যাতন বলে রং চড়ানো হচ্ছে। রূপা অত্যন্ত শান্ত পায়ে ডায়াসের সামনে এগিয়ে গেল। তার হাতে ছিল একটা পেনড্রাইভ এবং আইনি নথিপত্রের ভারী ফাইল। মাননীয় আদালত, রূপার কণ্ঠস্বর পুরো এজলাসে প্রতিধ্বনিত হলো। আমার মক্কেল অনন্যা চৌধুরী একজন প্রথম সারির কোভিড যোদ্ধা এবং ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স। তিনি যখন রাতে মানবতার সেবায় হাসপাতালে নিজের জীবন বাজি রাখছিলেন, তখন তার স্বামী আসিফ আহমেদ তার স্ত্রীর আপন ছোট বোন নোভার সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। শুধু তাই নয়, আমার মক্কেলের অর্জিত কষ্টের টাকা জালিয়াতি করে নোভার ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এই যে বাংলাদেশ ব্যাংকের ফরেনসিক অডিট রিপোর্ট, যেখানে স্পষ্ট প্রমাণিত যে আসিফ আহমেদ অনন্যা চৌধুরীর সই জাল করে মোট ৪২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। রূপা ফাইলের কাগজগুলো বিচারকের টেবিলের সামনে রাখল। আসিফ তখন কাঠগড়া রড শক্ত করে ধরে মাথা নিচু করে কাঁপছিল। রূপা থামল না। সে পেন ড্রাইভটা দেখিয়ে বলল, সবচেয়ে বড় অপরাধ হয়েছে ওই ৫ বছরের নিষ্পাপ শিশুটির ওপর। যে রাতে এই দুজন অপরাধী নিজেদের নোংরা উল্লাসে মত্ত ছিল, সেই কনকনে শীতের রাতে এই ৫ বছরের শিশুকে ভয় দেখিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে সারা রাত রান্নাঘরের বরফ শীতল মেঝেতে ফেলে রাখা হয়েছে। চিকিৎসকের মেডিকেল রিপোর্ট বলছে আরব তীব্র হাইপোথার্মিয়া এবং ট্রমার শিকার। আমি আদালতের কাছে ঘটনার দিন ভোরের কিছু স্থিরচিত্র এবং ভিডিও ফুটেজ প্রদর্শনের অনুমতি চাচ্ছি। এজলাসের বড় স্ক্রিনে যখন আসিফ ও নোভার আপত্তিকর ছবি এবং রান্নাঘরের মেঝেতে আরবের গটিসুটি মেরে শুয়ে থাকার ছবিগুলো ভেসে উঠল, তখন পুরো আদালত কক্ষে একটা তীব্র ধিক্কারের গুঞ্জন উঠল। বিচারক নিজেও চশমাটা নাক থেকে নামিয়ে অত্যন্ত কঠোর দৃষ্টিতে আসিফের দিকে তাকালেন। নোভার কান্না তখন আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলতে চাইল, আমি কিছু জানি না, আসিফ ভাইয়া আমাকে ফুসলিয়েছে। কিন্তু বিচারক হাত তুলে তাকে থামিয়ে দিলেন। সব প্রমাণ এবং জবানবন্দি শেষে বিচারক তার চূড়ান্ত রায় ঘোষণা করলেন। আসিফ আহমেদকে সই জালিয়াতি ও অর্থ আত্মসাতের দায়ে দণ্ডবিধির ৪৬৭ এবং ৪০৬ ধারা অনুযায়ী ৭ বছরের সাশ্রম কারাদণ্ড এবং শিশু নির্যাতনের দায়ে আরও ৩ বছরের কারাদণ্ড প্রদান করা হলো। একই সাথে জালিয়াতির টাকা নিজের অ্যাকাউন্টে গ্রহণ করে অপরাধে সরাসরি সহায়তা করার জন্য নোভা চৌধুরীকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো এবং অনন্যা চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আসিফের সমস্ত সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে আরবের ভবিষ্যতের জন্য ট্রাস্ট গঠন করার নির্দেশ দেওয়া হলো। রায় শোনার সাথে সাথে আসিফ কাঠগড়াতেই দপ করে বসে পড়ল। আর নোভাকে যখন মহিলা পুলিশ হাতকড়া পরাচ্ছিল, সে অনন্যার দিকে হাত বাড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো, আপু, ও আপু, আমায় বাঁচাও, আমি তোমার ছোট বোন না, আমায় জেল খাটতে দিও না আপু। অনন্যা নোভার দিকে তাকালো। সেই চোখে আজ কোনো রাগ নেই, নেই কোনো ঘৃণা, আছে শুধু এক মহাসমুদ্রের মতো শূন্যতা। সে নোভার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, যেদিন তুই আমার স্বামীর বিছানায় গিয়েছিস, সেদিনই তুই আমার বোন হিসেবে মরে গেছিস। আর যেদিন তুই আমার ৫ বছরের বাচ্চাটাকে ওভাবে ফেলে রেখেছিস, সেদিন তুই আমার কাছে একজন অপরাধী ছাড়া আর কিছুই ছিলি না। নিজের পাপের শাস্তি এবার তোকে পেতেই হবে। আদালত কক্ষ থেকে নোভা আর আসিফকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল, অনন্যার মা এসে অনন্যার হাত ধরার চেষ্টা করলেন। মা অনন্যা, নোভার লাইফটা তো শেষ হয়ে গেল। অনন্যা মায়ের হাতটা আলতো করে সরিয়ে দিল। মা, ছোটবেলা থেকে নোভার অন্যায়কে তুমিও ছোট বলে লাই দিয়েছ। আজ তার ফল তুমি নিজের চোখে দেখলে। এখন আর আমার পেছনে কেঁদে লাভ নেই। অনন্যা আরবকে কোলে তুলে নিল। আরব তার ছোট ছোট হাত দিয়ে মায়ের গালের এক ফোঁটা অশ্রু মুছে দিল। অনন্যা রূপার দিকে তাকিয়ে হাসল। এ হাসি মুক্তির, এ হাসি এক নতুন লড়াইয়ের বিজয়ের। কোর্ট বিল্ডিং থেকে যখন অনন্যা বাইরে বের হয়ে এলো, তখন দুপুরের কড়া রোদ চারপাশকে ঝলমলে করে তুলেছে। ঢাকার আকাশ থেকে সকালের সেই কুয়াশার চাদর সম্পূর্ণ কেটে গেছে। অনন্যা আরবকে নামিয়ে দিয়ে তার হাতটা শক্ত করে ধরল। সে একজন নার্স। সে ক্ষত বিক্ষত মানুষকে সুস্থ করতে জানে। আজ সে নিজের জীবনকেও নতুন করে সুস্থ করে তুলল। মাথা উঁচু করে
এক বুক আত্মবিশ্বাস নিয়ে অনন্যা চৌধুরী আরবকে সাথে করে তার জীবনের এক নতুন এবং সুন্দরতম ভোরের দিকে হেঁটে চলে গেল। সমাপ্ত। কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।